আজকে পৃথিবীতে আমি সম্পূর্ণ নিঃস্ব, আমার কেউই নাই। আম্মু থাকতে আম্মুর সাথে সম্পর্ক নেই। মার সাথে মা যোগাযোগ করে না? না। মা ছেলের খোঁজ নেয় না? দেখতেও আসে না আপনার? না। ফোনও দেয় না? কি অপরাধ করছিলেন আপনি যে আপনার মা আপনার সাথে দেখা করেন? ফিরে আসার কথা। ও ফিরে আসলে কি আমার বাবাকে ফিরে দিতে পারবে? যার জন্য এত টেনশন করে আমার বাবা মারা গেছে 2020-এ। আমার সব কিছু কি ফিরে দিতে পারবে? আজকে আমি বর্তমানে এদিক ওদিক ঘোরাফেরা করে যে কোনো একটা ছোটোখাটো রেস্টুরেন্টে জব পেলে জব করি, নাহলে করি না। যে কোনো ঘটনা, যে কোনো অপরাধের আমাদের ছোট্ট প্রচেষ্টা, আমাদের ছোট্ট এই চ্যানেলটা আমরা চেষ্টা করছি এই অপরাধগুলোকে সমাজের সামনে তুলে ধরতে, যেন প্রতিবাদ হয়, সচেতনতার জন্য যেন আপনি বাঁচতে পারেন। নিজের ঘটনা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। স্কুল থেকে পরিচয়, তারপরে গিয়ে ফোনেই প্রেম হচ্ছে? ফোনে প্রেম হচ্ছে। তো আমি ওকে দেখিনি, ও আমাকে দেখেনি। তো হঠাৎ করে এর মধ্যে অক্টোবরের থেকে নিয়ে আপনার ডিসেম্বরের মধ্যে যখন আমরা চলে আসলাম, মানে আমি 2012-তে। কোথায় চলে আসলেন? মানে সম্পর্কে আর কি। ফোনেই পরিচয়, মিস কলে পরিচয়, মিস কলে কথাবার্তা, মিস কলে সম্পর্ক হলো? জি জি। এর মধ্যে চোখে দেখা হয়নি? না, চোখে দেখা হয়নি। তারপর? কারণ তখন কিন্তু এত অ্যাভেলেবেল আপনার অ্যান্ড্রয়েড সেট ছিল না। 17 সালে? 2012-তে। 2012-তে। আচ্ছা, ওকে। তো আমার কাছে ছিল, ওর কাছে ছিল না। তো দুজনে দেখার জন্য খুব একটা মানে মনের ভিতরে একটা প্রকাশ করলাম যে না, দেখবো দুজনকে। তো এর মধ্যেই আমরা দেখার জন্য ডিসিশন নিলাম। তো আমি তো কখনো যাইনি টেকনাফে, তো কক্সবাজার পর্যন্ত আমি গেছি, যেহেতু কক্সবাজার আমার সব কিছু জানা আছে। তো পরবর্তীতে আমি বিষয়টা ওকে জানালাম। তো ও বলছে যে আব্বু তো মাছের ব্যবসা করে, তো কারণ বাজারের দিকে আমি আব্বুর লোক আসে, আমি ওনার কাছে আমার ছবিটা দিয়ে দিব, আর তুমি তোমারটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব। তো এর মধ্যেই ও আমার কাছে মানে ছবিটা পাঠাইছে। তো তখন আমি যেটা সত্যি কথা মানে ব্যবসার সাথে জড়িত ছিলাম, আপনার শেয়ারের সাথে জড়িত ছিলাম। তো শুধু আইপিও খেলতাম। তো ওটা দিয়ে আমার টাকা পয়সা মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে যেত। তো ওই লোকে বলছে ফোন করে আমাকে যে আমি তো আসছি কারণ বাজারে, আপনি আসেন। তো তার আধা ঘন্টা পরে আবার ফোন দিয়ে বলতেছে যে না, আপনি একটু কষ্ট করে এয়ারপোর্ট বিমানবন্দরের দিকে আসেন। ঠিক আছে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ও আমাকে ওই খামটা দিল, খামের ভিতরে ওর ছবিটা। তো তখন আমি দেখিনি। তো বাসায় ফেরার পথে আমি ছবিটা এসে দেখছি, তা আমার কাছে খুব ভালো লাগছে। তো ভালো লাগার পরে তখনই আমি ওকে সেদিন রাতের বেলায় ডিক্লারেশন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, আমি পছন্দ হয়েছে ওকে। কিন্তু আমার ছবিটা যেটা ওর কাছে গেছে, ওটা 2 দিন পরে গেছে। ঢাকা থেকে টেকনাফ ঢুকতে 16 ঘন্টার মতন সময় লাগে। তো বলছে, পরে আমারটা দেখছে, দেখার পরে হ্যাঁ সে ডিক্লারেশন দিচ্ছে। তো ডিক্লারেশন দেওয়ার পরে ওকে। তো এখন যে অবস্থাতে আমাকে দেখতেছেন আপনারা, তা আসলে আমি এরকম ছিলাম না। আমার স্বাস্থ্য আরও ভালো ছিল। হ্যাঁ, এখন অনেক শুকিয়ে গেছি। কেন শুকিয়ে গেছি? সে টপিকটা মানে লাস্টের দিক দিয়ে আছে, সেটা আমি অবশ্যই লাস্টের দিক দিয়ে বলে দিব। তো তার দেখাতে মানে পছন্দ হয়েছে আমাকে, হ্যাঁ ঠিক আছে ওকে। এখন দুজনের সিদ্ধান্ত নিলাম যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে বিয়েটা করব। তা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে কেউ জানে না যে তার সাথে আমার রিলেশন আছে, বা ওর ফ্যামিলিতেও কেউ জানে না। তো এর মধ্যেই আপনার দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস আসলো। ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, আই মিন 2013-তে পড়ে গেছে। 10 তারিখে সে বাসাতে ধরা খাইছে যে আমার সাথে তার সাথে রিলেশন আছে। এরপর থেকে তার মোবাইল কল দেই, মানে কল ধরে না। ধরছে তার ছোট ভাই, ওর থেকে 2-3 বছরের ছোট হবে। তো আমি বলছি যার মোবাইলটা তাকে দেন। তো সে বলতেছে যে না, দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্টের মাধ্যমে নিছি, দেয় না। তারপরে ঠিক আছে,
তো দেয় না এরকম করতে করতে আমার তো অবস্থা খুবই খারাপের দিকে, যেহেতু ওর সাথে আমার কোনো কথাবার্তা আর হইতেছে না। তো 2013-তে পড়ছে যে বিয়ে শাদী করার একটা চিন্তাভাবনা 2000 আপনার ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। তো ফেব্রুয়ারি মাসটা পুরো সম্পূর্ণ চলে গেছে। ফেব্রুয়ারি মাসটা সম্পূর্ণ চলে যাওয়ার পরেও ওর আশায় আমি আসি যে কখন কল দেয়, কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনার মার্চ মাসের 22 তারিখে একটা কল আসছে। 22 তারিখে কল আসছে, তখন আমি ছিলাম বরিশালে গেছিলাম আমার ফ্রেন্ডের ওখানে। ও বলছে যে মন মেজাজ খারাপ তোর, তো আমার ওখানে সাথে চল, বেড়াতে আসবি। তো বেড়ে আসছে। আসার পরে আমি যখন সাভারের দিকে, তখন সে আমাকে একটা কল দিছে লম্বা দেখে। তো ওর ফোন দেখে আমি খুব খুশি হয়েছি যে কী ব্যাপার এতদিন পরে। তা আমার ব্যালেন্সে টাকা ছিল না, খুব অল্প সীমিত টাকা ছিল। ওর ফ্রেন্ডকে আমি কল করে বলছি যে আমার ব্যালেন্সে টাকা নেই। ও আমার ব্যালেন্সের টাকা দেওয়ার পরে আমি ওর সাথে যোগাযোগ করছি। আই মিন এরকম চলতে চলতে আপনাদের দেখা হইলো কবে? তখনও দেখা হয়নি। দেখা হইলো কবে? দেখা হয়েছে এটা আপনার যেদিন ওকে আমি টেকনাফ থেকে আনতে গেছি। কত বছর পর? কত সালে? এটাও 2013-তে আমি গেছি। মানে আপনি ও ভেগে আসলো বাসা থেকে? হ্যাঁ, মানে মার্চ মাস তো এভাবে চলে গেছে আমার। জি। হ্যাঁ, মার্চ মাসে ওর সাথে আমার মানে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ফেব্রুয়ারি মাসে 14 তারিখে বিয়েটা করতে পারলাম না, তাহলে তুমি কি বলো এপ্রিল মাসে? তো ও বলতেছে যে হ্যাঁ ঠিক আছে। তা আমি বলছি এভাবে তার কোনো সমস্যা নাই। বলতেছে না। তা আমি বলছি তুমি আসলে কি সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। তারপর আপনি আনতে গেলেন? হ্যাঁ, আমি এপ্রিল মাসের 13 তারিখে রওনা দিছি ঢাকার থেকে। 14 তারিখে গিয়ে পৌঁছলাম। ওকে টেকনাফ থেকে নিয়ে আসছি 15 তারিখে। এনে কোথায় আনলেন? এনে আপনার গিয়া ধানমন্ডিতে রাখছিলাম, আমার ফ্রেন্ডের যে ইয়াটা আছে, অফিসটা আছে ওখানে আর কি। তারপরে বিয়ে করলেন কবে? সেদিনই করছি। সেদিনে বিয়ে করার পর কোথায় উঠলেন? বিয়ে করার পরে সেদিন আমরা চলে গেছি বরিশালের উদ্দেশ্যে। কেন? আমার ফ্রেন্ডের বাসায়। ওকে, হানিমুন করতে বরিশাল? না না না, কারণ আমি জানি যে আমার ফ্যামিলি আমাকে এত সহজে মেনে নিবে না। কেন? আম্মুর সাথে একটু আনাগোনা ছিল আমার অনেক আগের থেকে, সেটা মানে বনতো না, মানে বিভিন্ন ধরনের একটা ফ্যামিলিগত সমস্যা। তারপরে এই যে বরিশাল নিয়ে গেলেন, তখন আপনাদের প্রেম ভালোবাসা সব ঠিক আছে? সব কিছু ঠিক আছে, আমাদের মধ্যে কোনো এটাতে কোনো। ওদের বাড়ি থেকে খোঁজ খবর করছে? ওদের বাসার থেকে খোঁজ খবর হয়েছে ঠিক সপ্তাহখানিক পরে। আচ্ছা, তখন কি কোনো পুলিশে ঝামেলা টামেলা হয়েছে? না না, ওরা মেনে নিছে? ওরা মেনে নিছে, ওদের দিক থেকে কোনো সমস্যা নেই। ওদের বাসায় আপনি কবে গেছেন? ওদের বাসায় আমি গেছি প্রায় আরও 6 মাস পরে, 7-8 মাসের মাথায় আর কি গেছি। ওদের বাসা কেমন? ওদের বাসা আছে মানে খুবই নর্মাল, ওরকম কোনো ইয়ে নেই। আর অ্যাকচুয়ালি ওদের বাসা বলতে মানে ও থাকতো ওর নানুর বাসায়, ওর নানুর বাসার ওখান থেকে ওর আম্মু সহকারে। ওর বাবার সাথে ওর মায়ের কোনো সম্পর্ক মানে নেই, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স দেয় না অ্যাকচুয়ালি। ওদের ওখানকার আমি যতটুকু শুনলাম যে বিনা ডিভোর্স ছাড়া নাকি থাকে। মানে বুঝি নেই, মানে ওরা ডিভোর্স দেয় না, ডিভোর্স ছাড়াই থাকে। ডিভোর্স ছাড়া আলাদা থাকে? হ্যাঁ, ডিভোর্স ছাড়া আলাদা থাকে। আচ্ছা, তো তারপরে আপনাদের ঝামেলাটা কই হইলো? আমাদের ঝামেলাটা হচ্ছে আপনার বিয়ে করার পরে তো ওর বরিশালে রাখছিলাম আমি 6 মাস পর্যন্ত। এর মধ্যে আবার বাসায় নিয়ে আসি, মানে আমার আন্টি বাসায় আনার পরে আব্বু প্রথমে মেনে নেয়নি, তার কিছুদিন পরে আব্বু আবার মেনে নিছে। তা আমার আব্বু আমাকে মানে অনেকে আদর করে। বর্তমানে সে এই পৃথিবীতে নেই, আল্লাহ ব্যস্ত বসে করুন। 2020-এ মারা গেছে। তা আব্বু আমার সব কিছু ছিল, উনি আমার ফ্রেন্ডের মতন। আজ পর্যন্ত আব্বু মানে আমার উপরে হাত তুলেনি, ঠিক আছে। আজকে পৃথিবীতে আমি সম্পূর্ণ নিঃস্ব, আমার কেউই নাই। আম্মু থাকতে আম্মুর সাথে সম্পর্ক নেই। মার সাথে মা যোগাযোগ করে না? না, মা ছেলের খোঁজ নেয় না? দেখতেও আসে না আপনার? না, ফোনও দেয় না? কি অপরাধ করছিলেন আপনি যে আপনার মা আপনার সাথে দেখা করে না? আমি যত বড় অপরাধী হোক, একটা সন্তানকে তো মা তার আপন মা তো দূরে রাখতে পারে না।
আমি কোনো নেশার সাথে সংযুক্ত ছিলাম না বা অন্য কোনো মেয়ের সাথে কোনো ডিস্টার্ব করতাম না, কোনো কিছু না, এরকম আমার নামে কোনো রেকর্ড নেই। কিন্তু এটা আমার প্রশ্ন যে আমরা দুইটা ভাই, আমি বড়, তো এক চোখে তল এক চোখে লবণ, এটা কোন হিসাবে? মানে মা আপনাকে না ছোটটাকে বেশি ভালোবাসে? সেটাই আসলে কি আর বলবো, বলার মতন তো ওরকম কোনো ভাষা নেই। আমি যার জন্য এই জিনিস মানে ইয়েগুলো করছি, ওর মার তো অন্ততপক্ষে বলা মানে বোঝা উচিত ছিল যে আপনি আমার এইটুকু আগে বলেন যে আপনি বলছেন যে আপনার মা ছোট ভাইয়ের সঙ্গে থাকে, তার সঙ্গে যোগাযোগ রাখে, আপনার সঙ্গে যোগাযোগ রাখে না। হ্যাঁ। ছোট ভাই কি বড় লোক বেশি? না না, একই সাথেই থাকে ওনারা। মানে অর্থনৈতিকভাবে কি আপনার না চেয়ে বড় না, লোক? অর্থনৈতিকভাবে আমার সব দিক থেকেই আমি বেটার ছিলাম। এখন এখন আর কোনো বেটারের কোনো অপশন নাই। অপশনে এখন কি ছোট ভাই বড় লোক বেশি? না না, মানে আম্মু আর কি এখন পর্যন্ত সয় সম্পত্তি মানে ভাগ করে আর কি দেয়নি বলতে মানে বিধে এটা ওরই থাকবে, সেটাও আমি জানি। ছোট ভাইকে দিয়ে যাবে? হ্যাঁ, সেটা ওরই থাকবে। আপনি আপন সন্তান না? হ্যাঁ, আপন সন্তান। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে কেন আপনার মা আপনাকে দেখতে পারে না, ছোট ভাইকে দেখে? আমার কথা তো সেটাই। আমি তো এই বিষয় নিয়ে আম্মুর সাথেও কথা বলছি যে আমি দেখেন আপনার কেসটাই একমাত্র না, আমি এরকম অসংখ্য দেখছি, ইনফ্যাক্ট প্রত্যেকটা পরিবারে দেখছি। আমি জানি না মারা এর কি ব্যাখ্যা দাঁড় করাবেন, এবং এটা খুব অদ্ভুত লাগে আমার কাছে, আমি মিলাইতে পারি না। আমার মনে হয় যে মা বাবাদেরকে আমরা নিঃস্বার্থ বলি, মা বাবাদেরকে আমরা বিচক্ষণ বলি, আমাদের স্বর্গ বলি, সব কিছু প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। এনিওয়ে, তারপরে এই ভদ্রমহিলার সঙ্গে আপনার ডিস্টার্বটা কখন হইল? মানে আম্মুর সাথে না, আপনার ওয়াইফের সঙ্গে। ও, ওর সাথে আমার এমনি সব কিছু মানে পারফেক্ট ছিল, আমাদের সংসার সব কিছু ভালোভাবে যাচ্ছিল, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। তো পরবর্তীতে মানে আব্বু যখন আম্মুকে বলছে যে আমি বিয়ে করছি, বিষয়টা আর কি আম্মু জানতে পারছে, তখন আম্মু আর কি মানে খুব অবাক হয়ে গেছে। তো আম্মু বলতেছে যে ও যখন বিয়ে করছে তাহলে ওটা ও বুঝুক। তা আব্বু পরে দেখতেছে যে এখন আমার জন্য তার নিজের সংসারও নষ্ট হবে। তা আমাকে বলতেছে যে এক কাজ কর, তোর আম্মু বলছে তোকে টেকনাফে যেতে, ওর সাথে করে নিয়ে তুই যা, আমরা আসবো নেওয়ার জন্য। তো তখনও অ্যাকচুয়ালি মানে জানতে পারতাম না যে আম্মু যাবে কি না। তা আমি আর আমার ওয়াইফ চলে গেলাম টেকনাফে যাওয়ার পরে ওখানে আমরা আপনার 22 দিন ছিলাম। আপনার শ্বশুর বাড়িতে? আমি হ্যাঁ 22 মানে দিন? শ্বশুর বাড়িতে বলতে ওর নানুর বাসায় আর কি। ওই আর কি। হ্যাঁ, তো ওখানে ছিলাম। এতদিন থাকার সুযোগ পেলেন কেমনে? এখানে সুযোগ পেয়েছি মানে ওই যে আম্মু একটা কথা বলছে যে আমাদেরকে গিয়ে নিয়ে আসবে। তো এর মধ্যে আবার আমার শ্বশুরের সাথে আমার ওয়াইফ আর কি কথা বলছে। তা আমার শ্বশুর বলছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তখন কি আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে? আমার হ্যাঁ, তখন আমার ওইটা আছে আর কি, ব্যবসাটা আছে। তা আমি এটাই করতেছি। তো যখন বলছে যে ঠিক আছে, তা আমি বললাম ঠিক আছে, ওকে, সমস্যা নেই, দেখি আম্মু কি করে। তো এর মধ্যে 22 দিনের মতন প্রায় চলে গেছে। তখন আব্বুর সাথে যোগাযোগ করার চেষ্টা আবার করছি। তখন আব্বু বলতেছে যে একটু ধৈর্য ধরো, আমরা আসবো। তো 22 দিন হয়ে গেছে, 22 দিনের মধ্যে কি এখন পর্যন্ত কোনো ডিসিশনে আসে নাই ওরা। আমি পরে ওরা বলছি যে কি বলো, তো বলতেছে তুমি যেটা ডিসিশন নিবা সেটাই হবে। তা আমি বলছি তাহলে এক কাজ করো, চলো ঢাকায় চলো, বুঝ হয়ে গেছে, মনে হয় আর আসবে না। তো তখনও কিন্তু রহস্য আসলে জানতে পারিনি যে বিষয়গুলো কি। তো ওখান থেকে যখন চলে আসলাম, আসার পরে তখন আম্মু বলতেছে যখন চলে আসে তাহলে তোমার ছেলেরে তুমি কি করবা না করবা তুমি জানো, আব্বুকে বলছে। পর আব্বু আমাদেরকে 2 রুমের একটা ফ্ল্যাট ওকে করে দিছে, আমরা সেই ফ্ল্যাটে আছি এবং মোটামুটিভাবে আমাদের সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আমরা। তো এর মধ্যে আম্মুকে মানানোর চেষ্টা হয়েছে এখানে অনেকবার, কিন্তু তারপর আম্মু মানে রহস্য বলে না যে কিসের জন্য কি, কেন মাইনে নিবে না। কিন্তু আম্মু আমার ওয়াইফের সাথে কথাও বলছে, সব কিছু ঠিক আছে। তো তার ঠিক কয়েকটা দিন পরে যখন আম্মুর সাথে আবার বৈঠকে বসানো হয়েছে, তখন আম্মু জিজ্ঞেস করছে আমার ওয়াইফকে যে তুমি কয় নাম্বার ঘরের মেয়ে।
কয় নাম্বার ঘরের মেয়ে, মানে আই মিন আমার শ্বশুর যে আরেকটা বিয়ে করছে ওই বিষয়টাতে। তো তখন আমি আর কিছু বলি নেই, কারণ যেহেতু এটা ছেলের বউয়ের সাথে শাশুড়ির সাথে কথাবার্তা হইতেছে, এখানে তো আর আমার কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করি না। এটা ওরা ওরা কথা বলবে, ঠিক আছে। পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, আমি আর কিছু বলিনি। তো এর মধ্যে আমাদের সংসার ভালো, মোটামুটিভাবে ভালো একটা পর্যায়ে চলে গেছে। তো বিয়ের বয়সটা খুবই অল্প আমাদের। তা আমরা যে বাচ্চা কাচ্চা নেব বা কোনো একটা ইয়ে করবো, ওরকমভাবে কোনো ডিসিশনে আমরা তখনও পৌঁছাইনি। আমাদের চিন্তাভাবনা একটু অন্য ধরনের ছিল, যে আগে নিজে কিছু একটা করে তারপরে চিন্তাভাবনা এরকম। তো বয়স তো অল্প বিয়ের। তা এর মধ্যে আপনার আমার শাশুড়ি হঠাৎ করে ওকে বলতেছে যে আমি ঢাকায় আসবো, কখন আমি ঢাকা শহর দেখিনি। তো ও আমাকে বলছে যে কি বলো তুমি। বলছি না, একটা মুরব্বী যেহেতু বলছে তাই ঠিক আছে, আমি ওনাকে গিয়ে নিয়ে আসবো। তো আমি আমার ওয়াইফকে ঢাকাতে রেখে গেছি আমার মামার বাসায়। আমি গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ঢাকা শহর দেখছে মোটামুটিভাবে, তো বাসায় ছিল। তা আমি তো চলে যেতাম, সকাল হলে আমার কাজটা থাকতে চলে যেতাম, আমি এগুলি বিষয় নিয়ে কোনো আর মাথা ঘামাইতাম না। তো এর মধ্যে আপনার চলে আসছে শবে বরাত। শবে বরাতের মধ্যে আমার শাশুড়ি শবে বরাতে ছিল এখানে। তো শবে বরাতের পরে পরে হঠাৎ করেই মানে বলতেছে যে আমি টেকনাফ চলে যাব, আমার ওয়াইফকে বলতেছে। তো আমার ওয়াইফ আমাকে বলতেছে যে আম্মু টেকনাফ চলে যাবে, তুমি কি বলো। সে এতদিন পরে যখন আম্মু আসছে, তো এই প্রথম আসলে থাকুক, ঈদটা করে যায়। তো বলতেছে যে না, থাকতে চায় না। তো এখানে যে কী করছে না করছে সেটাও কিন্তু আমি আর বিষয়টা জানি না। তো এর মধ্যে আব্বুর সাথে আমার কথাবার্তা হয়েছে। তো আব্বু বলছে যে ঠিক আছে, যখন চলে যাবে তো তুই তো আর যেতে পারবি না নাকি। বলছি না, আমি যাব না। তা আমার যে শালা ছিল, আমি যে বলছিলাম যেটা, যে 2-3 বছরের ছোটো হবে ওর থেকে, ওকে ফোন করা হয়েছে। তো আইসা যাতে আমার শাশুড়িকে নিয়ে যায়। তো এর মধ্যে আব্বু আমাকে বলছে যে কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। তো আমি কিছু কেনাকাটা করে দিছি ওকে, ঠিক আছে। এর মধ্যে আমার শালা আসছে, শালাকেও কেনাকাটা করে দেওয়ার পরে এসব ঝামেলা গেল। আপনার বউয়ের সাথে ঝামেলা কখন থেকে শুরু হলো? ওই আমার ঝামেলা এখান থেকে শুরু হয়েছে। কিন্তু বলেন। ওই যখন চলে গেছে আমার শাশুড়ি, যাওয়ার পরে মানে ঈদটা আর করলো না, চলে গেছে। চলে যাওয়ার পরে রোজার ঈদের দিন ফোন করছে। ঈদের দিন ফোন করে বলতেছে যে তোর তো আসার কথা ছিল, তুই না বলছিলি আসবি। তো বলতেছে আম্মু জুয়েলের হাতে টাকা পয়সা নাই এখন, এই ঈদে আর আসবো না, কুরবানি ঈদে আসবো। ঠিক আছে। তো এর মধ্যে রেগুলার কথাবার্তা ওদের সাথে ভালো চলতেছে। দেখতে দেখতে কুরবানি ঈদ আসলো। এই কুরবানি ঈদের মধ্যেই নামাজ পড়ে আমি আসার পরে হঠাৎ করে আমার সমস্যা দেখা দিছে। মানে আপনার বাম পাশটা, পেটের যে বাম পাশটা সেটা ব্যথা করতো। হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, সেটা বুঝিনি আমি। এরকম করতে করতে আব্বুর সাথে কথাবার্তা হয়েছে ওরও। তো আব্বু পরে বলছে যে ঈদের সময় তো ডাক্তার দেখানো যাবে না, তারপরেও গিয়ে মেডিকেলে দেখাইতে বলো। তো গেলাম রাতের 1টার দিকে। দেখানোর পরে ডাক্তার ওষুধপত্র দিছে, কোনো রকমের ব্যথাটা কমছে। ঠিক যেদিন ঈদের 3 দিনের দিন, কুরবানি ঈদের, সেদিন আপনার ওর খালাতো ভাই ওকে ফোন করছে। বলতেছে আমি তো টেকনাফ থেকে আসতেছি, খালামণি বলছিল তোকে নিয়ে যেতে। বলতেছে কীভাবে যাব, জুয়েলের তো শরীর খারাপ। কী হয়েছে? আমি তো ঠিক বুঝতে পারতেছি না, হঠাৎ করে। তো এখানে যে জিনিসটা হয়েছে আমার, এই ব্যথাটা যখন উঠছে, ব্যথাটা হালকা পাতলা ছিল, ওকে বুঝতে দিই না আমি। আমার প্রসাবে কিছুটা সমস্যা হয়ে গেছিলো তখন। এর মধ্যে প্রসাবের রাস্তা থেকে দেখা গেল যে ব্লাডটা মানে যাচ্ছে হঠাৎ করে, মানে অল্প অল্প। তখন আমি বুঝতে পারিনি। তো এটা সর্বশেষ যখন ও মানে আসে, মানে ওর খালাতো ভাই আসে, আসার পরে তখন বলতেছে যে ভাই ওকে তো নিয়ে যাব, তো খালামণি বলছিল। তো এই বিষয়টা আমিও জানি। আমার শাশুড়ি যে ওর সাথে কথা বলছে তখন আমি সামনেই ছিলাম। তখন বলছে যে ঠিক আছে, দেখি কী করা যায়। তো তারপরে অনেক কষ্ট মষ্ট করে ওকে মানে রাত্রেবেলায় আমি খুব রিকোয়েস্ট করছি যে দেখো তুমি, আম্মু যখন বলতেছে যে আম্মু অসুস্থ, তোমাকে দেখতে চাই, তাহলে তুমি যাও। তো বলতেছে তুমিও তো অসুস্থ। তা আমি বলছি আমি অসুস্থ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যাও, গিয়ে দেখে আসো। অনেক কষ্ট করে আমি রাজি করাইছি, রাজি হয় না। মানে এটাই বলছি যে তুমি যদি না যাবা তাহলে আমার মৃত্যু তুমি দেখবা।
এটা বলার পরে তো রাজি হয়েছে, বলছে ঠিক আছে। তো এখন আবার বলতেছে যে তুমিও তাহলে আমার সাথে চলো। তাহলে সে না, আমি যেতে পারবো না, কারণ জার্নি করা আমার পক্ষে সম্ভব না, এই অবস্থা। তো প্রসবের রাস্তা দিয়ে ব্লাড যেতেছিল, ও পুরোপুরি তখন মানে দেখছে। তো যাই হোক চলে গেছে, পরের দিন টেকনাফে সে চলে গেছে। যাওয়ার পরে আমার সাথে কথাবার্তা হয়েছে, সব কিছু ওকে আছে। তা আমি যখনই যতবারে আমার বিয়ের পরেও যতবারই টেকনাফ গেছে, একা আসা যাওয়া করছে, আমি ওকে আনতে যেতাম, আবার একাও আসতো। কিন্তু যখনই যেতাম হঠাৎ করে যেতাম, ওকে আমি কিছু বলতাম না। তো আমার লাইফে যখন ও আসে 2012 অক্টোবরের 17 তারিখে ওর সাথে আমার সম্পর্ক হয়েছিল, এবং আমার লাইফ থেকে ওকে নিয়ে গেছে 2015 অক্টোবরের 17 তারিখে, সেম টু সেম। কিরকম হইলো? ওই অক্টোবরের 17 তারিখে। মানে কেমনে গেল, কেমনে কি করলো? ও যে বলছে যে অসুস্থ, মারে দেখতে চলে গেল, তারপরে আর আসেনি? এটা আমি পাঠাইছি না, তারপরে আর আসেই না। কেন আসেনি? এটা ওই যে তখন ওখানে যাওয়ার পরে আমার সাথে কথা যখন বলছে যে আমি তো এখানে আসি, আমি হ্যাঁ। তা আমার সাথে আমার শুধু এটাই বলছে যে তুমি ওষুধ পানি খাইছো, আমি হ্যাঁ। তো এর মধ্যে আমার শরীরটা একটু ভালো লাগছিল, লাগার কারণে আমি ওকে কিছু না বললেই আমি ওকে আনতে চলে গেছি টেকনাফে। তখন ছিল অক্টোবরের আপনার 25 তারিখ না 26 তারিখ এরকমই, সরি 23 তারিখ ছিল। গেলাম আনার জন্য, গিয়ে কথাবার্তা বললাম। তো তখন সন্ধ্যার পরে আর কি ওর মা, আমি বলছি ওকে যে তুমি চলো ঢাকায়, আমি তো আমার তো শরীর ভালো না, আর তাছাড়া কিছু কাস্টমার আছে। তো বলতেছে আম্মুর সাথে কথা বলো। আচ্ছা আম্মুর সাথে তো আমি কথা বলবোই, তোমার আম্মুর সাথে কথা না বলে কি তোমার নিয়ে যাবো? সবসময় তো এইভাবেই নিয়ে যাই। তা আমার শাশুড়িকে আমি যখন আসতে বললাম, তখন আমার কাছাকাছি আসছে। তা আমি বললাম যে আম্মু ওরে নিয়ে যেতে চাই, কি বলেন? তো বলতেছে এতদিন পরে আসছে, আরও কয়টা দিন থাকুক না। আম্মু এমনিতে তো সপ্তাহখানিক উপরে প্রায় হয়ে গেছে, তো কীভাবে কি? তো বলতেছে তুমিও থাকো। তাহলে সে আম্মু আমার পক্ষে সম্ভব না। তো ওখানে যাওয়ার পরে কি করছে না করছে সেটাও আমি জানি না, কিন্তু ও ঢাকার থেকে যাওয়ার আগেই আমার খাওয়া টাওয়া পুরো সম্পূর্ণ অফ হয়ে গেছে। আমি খেতে পারতাম না, মানে খাবারটা আমার এই জায়গায় থাকতো এই অবস্থায়। ওখানে যাওয়ার পর আমাকে ভাজা পোড়া মাংস এটা ওইটা সব কিছু দিছে, তখন আমি জানি না যে এটির ভিতর কী আছে। ওখান থেকে যখন আমি ব্যাক করে আসলাম, কী অবস্থাতে আমি ব্যাক করে আসলাম আমি নিজেও জানি না। ওকে ওখানে রেখে আমি আসছি। তো ঢাকাতে আসার পরে আমি যে ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটের পাশের যে মামা ছিল, উনি আর কি আব্বুকে ফোন করে বলছে যে আমার অবস্থা খারাপ। তো আব্বা আসার পরে দেখছে। তো ওই মুহূর্তে আমার যে জ্ঞান ছিল না, প্রায় 2 দিন না 3 দিনের মতন কোনো জ্ঞান ছিল না। কিন্তু আমার মোবাইলে অনেক কল আসছে, ও অনেকবার কল দিছে, কিন্তু আমি কল রিসিভ করতে পারিনি। আমি তো জানি না যে কী হয়েছে না হয়েছে। পরে কল দেখার পর আমি যখন ওরা কল ব্যাক করছি, তখন সে আমার বলতেছে অনেকগুলো কল দিয়েছিলাম, কিন্তু আমার শরীর ভালো না, আমি এটার জন্য কল ধরতে পারিনি। আচ্ছা গেল, পড়ে গেছে নভেম্বরের 1 তারিখ। নভেম্বরের 1 তারিখেই সে আমারে ফোন দিছে যে আজকে আমি গাড়িতে উঠবো, তুমি আমাকে পিক আপ করার জন্য আইসো। কোথায়? বলতেছে বাস স্ট্যান্ড সায়দাবাদের দিকে। ঠিক আছে, ওকে আসবো। আমি তো খুশি যে আসতেছে। এর ঠিক 10-15 মিনিট পরেই অন্য একটা কল আসছে আমার মোবাইলে, ধরলাম। তো বলতেছে আমি বলতেছি, তো এখানে অবশ্য বলা হয় নাই আমার ওয়াইফের নাম হচ্ছে। তো সে বলতেছে যে এরকম এরকম, ও তো আর আসবে না। তো এখন আমার পায়ের তলা থেকে জমিন সরে গেছে যে এই কথাগুলো অ্যাকচুয়ালি বলতে পারে হয়তো শালা আছে, শালি আছে বা নানু আছে, ওনারা দুষ্টামি করে বলতে পারে, কিন্তু মামা কীভাবে বলে? বলছি মামা আপনি সত্যি করে বলেন। হ্যাঁ। আসবে না, আর তুমি ইয়ে করো। আমি কী? বলতেছে তুমি কাবিনের কাগজটা নিয়ে আসো, কাবিনটা। আমি কেন? নতুন করে আবার মানে তোমাদেরকে নতুন করে করার তো কোনো প্রশ্নই উঠে না। এখানে কতদিন হয়েছে? ও যখন চলে গেছিলো তখন হয়তো আপনারা কোনো একটা পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু এখন কিভাবে নিতেছেন এটা বলেন? ও কি কিছু বলছে? না ওকে আমি কিছু বলছি না কিছু করছি, না মারছি না পিটছি না কিছু করছি বলেন? তো বলতেছে না। আমি আপনি ওকে দেন, ওর সাথে আমি কথা বলবো। তো দেয় না, পরে দিছে। দেওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম, ও আমার বলতেছে এরকম কোনো কিছুই না। কোনো কিছু না মানে তাহলে মামা কিভাবে এগুলি কথা বলতেছে? আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। তো যখন বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি, তখনই ভাই আমি বুঝতে পারছি যে
এটার ভিতরে কোনো ওইটার সাথে জড়িত। হ্যাঁ কোনো একটা রহস্য আছে। তা আমি বলছি যে তুমি কি কিছু বলছো না, আমি তোমাকে কিছু বলছি যে করছি যে তুমি এরকম, নাকি তোমাকে চাপ দিতেছে, কিছুই বলেন না। তো এর মধ্যে এটাই বোঝা গেল যে ওকে চাপ দিতেছে, এটা আমি সম্পূর্ণ শিওর হয়ে গেছি। ওকে, সম্পূর্ণ শিওর হওয়ার পরে আমি আর কিছু বলি না ওরে। আমি বলছি, তোমার এটা কি শেষ ডিসিশন, তুমি আসবা কি না? আমি তো বলি না যে আমি আসবো না, আমি দেখি মামাদের সাথে কথাবার্তা বইলা। তো ওদের ভিতরে কী হইতেছে না হইতেছে সেটাও আমি জানি না। তো আমি যতটুকু বুঝতে পারলাম যে এটার পিছনে সম্পূর্ণ ওর মার হাত আছে, ঠিক আছে। তা আমি আর কিছু বলি নাই। তো এটাতে নিয়ে মনে করেন আমার অবস্থা খুবই খারাপ। বাসায় জিনিসপত্র যা ছিল মানে কন্ট্রোল করতে পারিনি, অনেক কিছু ভাঙচুর হয়ে গেছে। পরে আব্বু আসে, আসার পরে আব্বু বিষয়টা ওরা জিজ্ঞেস করতেছে, কয় আব্বু আমি দেখি কি করতে পারি। কয় কী করতে পারো মানে সেটা তো বুঝলাম না, তোমরা দুজনকে ভালোবাসা বিয়ে শাদী করছো, তো এখন আবার কী সমস্যাটা? আর কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাইতা। অবশ্যই বাপ হিসেবে জানার অধিকার আছে। তুমি আমাকে জানাইতা, তোমার আমি মেয়ের মতন দেখি, আমার তো মেয়ে নাই, তোমাকে আমি ওরকম আদর করি, তুমি জানো না বিষয়টা। এইগুলি কথাবার্তা বলার পরে কোনো আর ইয়ে করে নেই। তো আমার ওখান থেকে ওরা, এই যে আমি যে ওদের বাসায় গেলাম, আমাকে বসায় থাকার জন্য সব কিছু ওকে করে দিছে, কিন্তু আমাকে কী খাওয়াছে না খাওয়াছে আমি সেটাও কিন্তু জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে পৃথিবীতে ভালো মন্দ দুইটা জিনিস আছে বিধেই কিন্তু পৃথিবী টিকে রয়েছে। এই যে উনি যে চলে গেল, ফোনে বললো, তারপর আর আসেই নাই কোনোদিন? না, আমার সাথে কথাও বলতেছে না আজ পর্যন্ত। না, কথা বলে নাই। ডিভোর্স দিয়ে দিছে না? না না, আমি দেই নাই। ও দিছে? এখন ওরা তো দাবি করতেছে যে ওরা নাকি মানে দিছে। আর এর মধ্যে ওর যে খালাদা বোন ছিল, ওর খালাদা বোনকে আমি কল দিছিলাম, আমি বলছি যে আপু আমি আম্মুর সাথে একটু কথা বলতেছি। ও আপনার ওয়াইফকে বিয়ে করছে আবার? এই বিষয়টা আমি এখন পর্যন্ত সম্পূর্ণ ফেসবুকে পান নাই কোথাও? না, ও তো এগুলি ইউজ করে না। হ্যাঁ, এই যে আপনার এই যে একটা অদ্ভুত স্যাড স্টোরি ভাই, এটা থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? এটা থেকে মানুষ শিখতে পারে একটা জিনিস, যে এক নম্বর কথা হচ্ছে যে ভুলটা আমি করছি সেই ভুলটা যাতে আর কেউ না করে। এটা বাবা মার ইচ্ছা থেকে বিয়ে শাদী করবে সেটা ঠিক আছে, বেটার। আর ভালোবাসাকে কেউ গালাজ করবে বা গালমন্দ করবে সেটা আমি চাই না, কারণ আমার ভালোবাসা ছিল পবিত্র। আমি কোনো ওরকম সেন্স নিয়ে কোনো ভালোবাসিনি বা কোনো কিছু করিনি। তা আমি ওর খালাদা বোনের সাথে যখন বললাম যে আমি আম্মুর সাথে কথা বলতে চাই, তখন ওর খালাদা বোন আমাকে বলল যে সাবিনা তো বাসায় ছিল, সাবিনা জানি বাসা থেকে কোথায় চলে গেছে, তখন থেকে ওর মা অজ্ঞান, এখন পর্যন্ত কেউ অজ্ঞান। আজ 12 বছর। সবচেয়ে বড় কথা ভাই, আমি কি বলবো, উপরওয়ালা ওরা বানাইছে, কিন্তু এই দুইটা হাত দিয়ে আমি তারে সাজিয়েছিলাম, এখন পর্যন্ত ভুলতে পারি নাই, আর পারবো না। যার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। এই যে বান টান মারছে, পোশাকের রাস্তা দিয়ে ব্লাড গেছে, নাক দিয়ে গেছে, মুখ দিয়ে গেছে, শুধুমাত্র আমার বাবাই আমার চিকিৎসাগুলো করেছে এবং আমার টাকা পয়সা সবগুলো ওখানে গেছে। ফার্স্টে ডাক্তার দেখাইছে, ডাক্তারগুলো কিছু ধরতে পারেনি, অনেক লেট করে ধরা হয়েছে, অনেক। এটার জন্য মামলা করছিলাম, অসুস্থতার কারণে আমি কোর্টে আবার যেতে পারিনি, দেখে আমার মামলাটা খারিজ হয়েছে। কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারছি যে, শুনলাম যে বিয়ে শাদী নাকি হয়েছে, এরকমই একটা কিন্তু নানুর বাসায় থাকে না, নানুর বাসা থেকে ওর যে ভাইটাই আছে ওখান থেকে ওরে সরাই দিছে। বর্তমানে নাকি আছে কক্সবাজার, সেটাও সম্পূর্ণ শিওর না। আপনার ওয়াইফের সঙ্গে যেহেতু আপনার আগে কথা হয় নাই, সো যদি আমাদের মাধ্যমে কোনো কথা তাকে বলতে চান, এই ক্যামেরার দিকে তাকে বলেন। কী এর কথা বলবো, যদি আমি অপরাধী থাকতাম তাহলে আমার নামে মামলা করায় নাই কেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই আমার পৃথিবীর মানুষের কাছ থেকে একটা জিনিসই জানা, যেটা যে আপনারা অবশ্যই বলবেন আমাকে, এটা যে যদি আমি অপরাধ করতাম তাহলে মামলা করায় নাই কেন আমার নামে? আমি কেন করব তার নামে?
আমি তো তার নামেও মামলা করি না, আমি শুধু মামলা করছি ওর মার নামে, ওর খালতো ভাইয়ের নামে, ওর নামে করে নেই, কারণ ও ছিল ভিকটিম। আপনার বউয়ের জন্য যদি কিছু বলতে চান, ফিরে আসার কথা। ও ফিরে আসলে কি আমার বাবাকে ফিরে দিতে পারবে, যার জন্য এত টেনশন করে আমার বাবা মারা গেছে 2020-এ? আমার সব কিছু কি ফিরে দিতে পারবে? আজকে আমি বর্তমানে এদিক ওদিক ঘোরাফেরা করে যে কোনো একটা ছোটোখাটো রেস্টুরেন্টে জব পেলে জব করি, নাহলে করি না। অন্ততপক্ষে তো ওর মার বোঝা উচিত ছিল যে আমার মেয়ের জন্য তো ও সব কিছু করছে, ওর সাথে আমি এরকম কেন করব, কেন ওর মা এরকম করছে, এটার উত্তর কি দিতে পারবে? পারবে না, এটা উত্তর ও দিতে পারবে না। শুধু আমার সাথে কিন্তু ওর মা এগুলি করে নেই, ওর সাথেও যে করছে এগুলি প্রমাণ আছে, এগুলি প্রমাণ আছে। আমাদের পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডে যে হুজুরটা আছে, ইমাম সাহেব, উনি আমার চিকিৎসা করছে। আর আমি অ্যাকচুয়ালি এরকম ছিলাম না, আমার স্বাস্থ্য আরও বেশি ছিল। আজকে বর্তমানে আমি এই স্টুডিওতে আসছি, আমার মাত্র ওজন সম্ভবত হয়তো 50 বা 52 হবে, কিন্তু যখন ওকে আমি বিয়ে করছি তখন আমার ওজন ছিল 75 কেজি। তো বুঝতে পারেন যে আমি কীরকম টাইপের লোক ছিলাম। বুঝতে পারছি ভাই, দোয়া করে আল্লাহ আপনার সুস্থতা দান করুক। এবং কিন্তু আমার একটা অনুরোধ রইল সবার কাছে যে ভালোবাসাকে কেউ গালিগালাজ করেন না, কারণ এটা একটা পবিত্র। এখনকার ভালোবাসা কি সেটা তো আপনারা জানেনই। আর আমি ওরকম ভালোবাসার মর্যাদা দিয়ে দেখে কিন্তু আজকে প্রায় ও আমার লাইফ থেকে চলে গেছে 2015-তে, আর এখন চলতেছে 2025। তো বুঝতে পারেন যে এতটা বছর আমি একা আছি। আমরা শেষ করছি।